আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস হচ্ছে অর্থনৈতিক রসায়ন, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের হচ্ছে লাস্টের অধ্যায়টা। যারা যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তাইলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো তুমি আমাকে জানাও যে হচ্ছে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, তাহলে হচ্ছে আমরা ফার্দার ক্লাসটা সামনের দিকে শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে যারা যারা ক্লাসে আসো একটু কমেন্ট করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা শুনতে পাইতেছো কি না? সাউন্ড ঠিকঠাক থাকলে তাহলে আমরা হচ্ছে শুরু করতেছি। ওকে, এই অধ্যায়টা হচ্ছে তুলনামূলক ইজি, বাট এখানে ইনফরমেশান আছে কিছু যেগুলো হচ্ছে মনে রাখতে হবে, মানে নিউমেরিক্যাল নাম্বার দিয়ে আর কি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে বর্তমানে প্রায় 16 কোটি জনসংখ্যা। 16 কোটি এখন আছে? এখন তো 16 কোটি না, এখন হচ্ছে 18-20 কোটি হয়ে গেছে, বাট এটা নট সো ইম্পর্টেন্ট। আয়তন অনেক বাড়ছে আমাদের। এটা হচ্ছে, এগুলো হচ্ছে জিকের কোয়েশ্চেন। ঠিক আছে, তোমরা হচ্ছে এগুলো জিকেতে দেখবা, জিকে কোনো একটা বইতে দেখে নিবা যে রিসেন্ট বাংলাদেশের জনসংখ্যা কত এবং হচ্ছে আয়তন কত। আচ্ছা, অধ্যায় শুরু হইতে না হইতে একটা বক্সের কোশ্চেন চলে আসলো। ঠিক আছে, তাহলে বক্স কোশ্চেন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের সবগুলো বক্স কোয়েশ্চেন হচ্ছে খুব সিরিয়াসলি সলভ করতে হবে। কি বলছে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? এটা হচ্ছে তিতাস। ঠিক আছে, তাহলে আমরা এখনো পড়ি নাই, বাট এখান থেকে সলভ করে ফেললাম। তিতাস কোন জেলায় অবস্থিত? তিতাস মনে হয় বিবাড়িয়াতে, না? বিবাড়িয়াতে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফার্স্ট টপিকটা হচ্ছে গ্যাস নিয়ে পড়বো। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, ন্যাচারাল গ্যাস ফিল্ড কী কী আছে বা কয়টা আছে। ওকে, তাহলে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আছে মোট 29টা। মোট 29টা গ্যাস ক্ষেত্র আছে। আর এই গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশকে মোট 23টা ব্লকে বিভক্ত করা হয়েছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন যদি আসে গ্যাস ক্ষেত্র কয়টি, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি 29টি। আর ব্লক কয়টা? ব্লক হচ্ছে 23টা, মানে 23টা ব্লকে ভাগ করা হয়েছে। আর গ্যাসের পরিমাণ হিসাব করা হয় কীভাবে? গ্যাসের পরিমাণটা হিসাব করা হয় হচ্ছে তোমার বিলিয়ন কিউবিক ফিট। ঠিক আছে, শুধুমাত্র কিউবিক ফিটে না, বিলিয়ন কিউবিক ফিটে। তাহলে 1 বিলিয়ন কিউবিক ফিট মানে হচ্ছে 10 × 10⁹ কিউবিক ফিট, মানে 1 বিলিয়ন মানে আমরা জানি কি 100 কোটি, না? ওকে, এখন তাহলে প্রাকৃতিক গ্যাসের মানে উপাদান, মানে গ্যাস আসলে কী দিয়ে তৈরি এবং এর ব্যবহার। ওকে, আচ্ছা, তাহলে আমরা তো হচ্ছে, তোমরা জৈব যৌগতে পড়ছো, জৈব যৌগে হাইড্রোকার্বন নিয়ে পড়ছো না? তাহলে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বন। ওকে, এখন হাইড্রোকার্বনের হচ্ছে কার্বন সংখ্যা 1 থেকে 4 হইলে সেটাই তো গ্যাসীয় থাকে। তাহলে বুঝতে হবে যে আমাদের ন্যাচারাল গ্যাসের কার্বন সংখ্যা কত, 1 থেকে 4-এর মধ্যে। বাট মোস্ট কমনলি কত? মোস্ট কমনলি হচ্ছে 1। সেটা হচ্ছে কি CH4, মানে একটা কার্বন থাকলে সেটাকে আমরা কি বলি? মিথেন বলি, না? হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে মিথেনই থাকে। কত? 93 থেকে 99%, 93 থেকে 99% ম্যাক্সিমাম মিথেন। এছাড়া ইথেনও থাকে, প্রোপেনও থাকে, বিউটেনও থাকে, বাট এগুলো হচ্ছে নেগলিজিবল অ্যামাউন্টে, তোমার মনে রাখার দরকার নাই। এখানে আবার ডিফারেন্স আছে এই গ্যাসগুলোর, মানে মিথেনের যে কম্পোজিশন, এটা শুষ্ক গ্যাসে একরকম, আবার আর্দ্র গ্যাসে একরকম। শুকনা গ্যাস মানে কি, মানে এখানে কোনো পানি বা জলীয় বাষ্প নাই। আর আর্দ্র মানে কি, এখানে জলীয় বাষ্প বা পানির উপস্থিতি আছে। সেক্ষেত্রে কী হবে, যদি গ্যাসের মধ্যে পানি থাকে বা জলীয় বাষ্প থাকে, তখন মিথেনের পরিমাণটা কমে যাবে। তাহলে কমে গেছে, দেখো আর্দ্র গ্যাসের পরিমাণটা তোমার 84 থেকে 85%, মানে 10%-এর মতো কমে গেছে। ওকে, তাহলে আমরা দেখলাম গ্যাসে হচ্ছে হাইড্রোকার্বন থাকে এবং সেটার নাম্বার হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে, বাট মোস্ট কমনলি থাকে হচ্ছে মিথেন, মানে 1 নাম্বার কার্বন দিয়ে। এখন গ্যাসের মান নির্ণয় করা হয় তোমার হচ্ছে, প্রাকৃতিক গ্যাসের মান নির্ণয় করা হয় অন্য আরেকটা গ্যাসের মানে প্রেজেন্স আছে কিনা, মানে উপস্থিতি আছে কিনা। সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S।
এই হাইড্রোজেন সালফাইডটা হচ্ছে খুবই দুর্গন্ধযুক্ত, ঠিক আছে, এবং এইটা হচ্ছে খারাপ গ্যাস। এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা হচ্ছে খারাপ গ্যাস, এবং এই জন্য খারাপ মানে তো খুবই দুর্গন্ধ। তো এই খারাপ গ্যাস যত বেশি থাকবে তত গ্যাসের মানটা কী হয়ে যাবে, ফল করবে, মানে নিম্নমুখী হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন সালফাইড দিয়ে গ্যাসের কোয়ালিটি চেক করা হয়। যদি এটা বেশি থাকে তার মানে গ্যাসের কোয়ালিটি খারাপ, কম থাকলে কোয়ালিটি ভালো। কতটুক একটা কাট মার্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 5.7 মিলিগ্রাম পার মিলিমিটার কিউব, পার মিটার কিউব, মানে প্রতি ঘন মিটারে যদি 5.7 মিলিগ্রামের চেয়ে কম থাকে, ঠিক আছে, যদি কম থাকে তখন তাকে আমরা বলবো সুইট গ্যাস, মানে গ্যাসটা ভালো। যদি আর এর বেশি থাকে তখন তাকে বলবো সাওয়ার গ্যাস বা খারাপ গ্যাস, ঠিক আছে। তাহলে এগুলো এমসিকিউতে আসবে যে সুইট গ্যাস কোনটাকে বলে আর সাওয়ার গ্যাস কোনটাকে বলে। যদি হাইড্রোজেন সালফাইডের মান 5.7-এর চেয়ে কম হয় তাহলে সুইট, আর বেশি হলে সাওয়ার। আর বাংলাদেশের গ্যাসগুলো খুবই উন্নত মানের, কারণ এখানে হাইড্রোজেন সালফাইড প্রায় নাই বললেই চলে, মানে অনুপস্থিত। এজন্য বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসগুলো অত্যন্ত উচ্চমানের। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস শতকরা, এই যে আমরা বললাম মিথেন থাকে হচ্ছে 93.68 থেকে 98% মিথেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্যাস দুই প্রকার প্রাকৃতিক গ্যাস, একটা হচ্ছে শুষ্ক, একটা হচ্ছে আর্দ্র, মানে শুকনো না ভেজা। এখন শুষ্ক প্রাকৃতিক গ্যাসে শুকনা কেন, কারণ এখানে তরল কিছু থাকে না, তরল পেট্রোলিয়াম থাকে না। তাহলে এই শুকনা প্রাকৃতিক গ্যাসে তরল পেট্রোলিয়াম থাকবে না, এজন্য এতে কি থাকে, সবচেয়ে বেশি মিথেন গ্যাস থাকে, ঠিক আছে। তাহলে একজন তোমরা কমেন্ট করো যারা ক্লাসে আসো, কোন গ্যাসটা ভালো, শুষ্ক প্রাকৃতিক গ্যাসটা ভালো নাকি আর্দ্র গ্যাসটা ভালো, বলো, লিখো কোন গ্যাসটা ভালো, শুষ্ক প্রাকৃতিক গ্যাস নাকি হচ্ছে আর্দ্র প্রাকৃতিক গ্যাস। এখন সিলেটের রশিদপুরে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া গেছে সেখানে 98% মিথেন আছে। তার মানে এটা হচ্ছে একদম সুপার কোয়ালিটির, ঠিক আছে, সুপার কোয়ালিটির প্রাকৃতিক গ্যাস। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে সিলেটের রশিদপুরের প্রাকৃতিক গ্যাসে কত পার্সেন্ট মিথেন আছে, তাহলে পার্সেন্টেজটা লাগবে। আচ্ছা, তাহলে আর্দ্র মানে এখানে তরল পেট্রোলিয়াম থাকে। তাহলে আমাদের এখান থেকে পড়তে হবে যে গ্যাস ক্ষেত্র কয়টা, গ্যাস ক্ষেত্র হচ্ছে 27টা, ঠিক আছে। ব্লক কয়টা, ব্লক হচ্ছে 23টা। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। সর্বাধিক মিথেন পাওয়া যায় সেটা হচ্ছে রশিদপুরে, আমরা এগুলো পড়ে ফেলছি। হাইড্রোজেন সালফাইড গ্যাস কি আছে, এটা হচ্ছে অনুপস্থিত প্রায়। আর বাকিগুলো দেখবা, বাট যেগুলো মার্ক করছি এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আসার ক্ষেত্রে, ঠিক আছে। আমাদের প্রাকৃতিক গ্যাসে নাইট্রোজেন গ্যাসও আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, মানে এগুলো হচ্ছে হাইড্রোকার্বনের বাইরে, ঠিক না, এগুলো হচ্ছে ন্যাচারাল গ্যাস। হাইড্রোকার্বনের বাইরে নাইট্রোজেনও থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, বাট হাইড্রোজেন সালফাইড থাকে না। এখন প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কি, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার তো আমরা যা দেখি সেটা হচ্ছে বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে, বাট সেটা তো হচ্ছে খুবই মানে নেগলিজিবল অ্যামাউন্টের। ম্যাক্সিমাম কোথায় ইউজ হয়, ম্যাক্সিমাম ইউজ হয় হচ্ছে শিল্প কারখানাতে, ইন্ডাস্ট্রিতে, ওকে। তাহলে শিল্পক্ষেত্রে তোমার ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাসটা ব্যবহার করা হয়। মানে গ্যাসের কাজটা কি আসলে শিল্পক্ষেত্রে, তোমরা হচ্ছে কেমিস্ট্রির বিভিন্ন অধ্যায়ে দেখছো যে কেমিক্যাল রিয়েকশন গঠনের ক্ষেত্রে, ঠিক আছে, এই যে ধরো নাইট্রোজেন, এরপর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন মিলে কি হলো, মিলে হচ্ছে অ্যামোনিয়া হলো, ঠিক না, মিলে হচ্ছে অ্যামোনিয়া হইলো 2NH3। তো এখানে যে এখানে যে আমরা দেখছি টেম্পারেচার, মানে হিট দেওয়া লাগে, তাপ দেওয়া লাগে, তো এই তাপটা কোথেকে দেওয়া হয়, এই তাপ দেওয়ার জন্য যে আগুনটা লাগে সেই আগুনের জন্য মূলত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই ইউরিয়া সার উৎপাদন করা হয় কোথায়, সিলেটের ফেঞ্চুগঞ্জে মোট 7টি কারখানাতে। এছাড়া চট্টগ্রামে CUFL এবং কাফকো আছে, এগুলা। এই হলো কথা। এখান থেকে আর তেমন পড়াশোনা নাই, এসব চার্টের ইনফরমেশন লাগবে না, এগুলো হচ্ছে আমরা ইগনোর করে চলে আসছি। এইখানে এই যে এই বক্সের এমসিকিউটা দেখো, যে কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। মানে আমরা যে সারা দেশে এত বেশি কারেন্ট পাইতেছি নিরবচ্ছিন্নভাবে, যদিও লোডশেডিং শুরু হয় নাই, তো এই
ইলেকট্রিসিটির জন্য হচ্ছে তোমার সবচেয়ে বেশি গ্যাস লাগে। হ্যাঁ, এরপরে যদি বলে দ্বিতীয় অবস্থানে কে আছে, শিল্প কারখানা, তারপরে বাসাবাড়ি বা আবাসিক ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এগুলা পরীক্ষা আসে। আর বাংলাদেশের গ্যাসের মেইন যে হচ্ছে নিয়ন্ত্রক, সেটা হচ্ছে বাপেক্সকে আমরা চিনি, ঠিক না? বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি। মানে কোন জায়গায় গ্যাস পাওয়া গেছে কি না, কোথায় গ্যাস থাকতে পারে, গ্যাস অনুসন্ধান উত্তোলন, এগুলো নিয়ে বাপেক্স কাজ করে। ওকে, তাহলে আমরা আগের আগের ইয়াতে দেখছি পেজে যে মিথেন মিথেন সর্বোচ্চ পরিমাণে থাকে কোথায়? 98% রশিদপুর, সিলেটের রশিদপুরে। ঠিক আছে, ইথেনও 1.21 থেকে 3.95% থাকতে পারে। বাকিগুলো পার্সেন্টেজ দরকার নাই। ওকে, বাট দেখে রাখতে পারো যে আর কী কী থাকে, যে প্রাকৃতিক গ্যাস আর কী থাকে। মিথেন, ইথেনের সাথে প্রোপেন থাকে, বিউটেন থাকে হচ্ছে আইসোবিউটেন, অ্যান্ড বিউটেনও থাকে, নাইট্রোজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। বাট পার্সেন্টেজ মনে রাখতে হবে হচ্ছে মিথেনের, যে 93 থেকে 98% পর্যন্ত হইতে পারে, এবং সর্বোচ্চ 98% হয় কোথায়? সিলেটের রশিদপুরে প্রাপ্ত গ্যাসে। আচ্ছা, এখন ইউরিয়া সার উৎপাদনের পর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবে। ঠিক আছে, তোমার তো আমরা বললাম ফার্স্টে প্রথম অবস্থানে আছে বিদ্যুৎ উৎপাদন, সেকেন্ডলি হচ্ছে শিল্প কারখানাতে ইউরিয়া সার উৎপাদন, এরপরে সেটা হচ্ছে মানে গ্যাসের ইউজ হচ্ছে জ্বালানি হিসেবে কি বাসাবাড়িতে চুলায় ইউজ করা হয়। ঠিক আছে, আর বেবি ট্যাক্সি মানে রাস্তাঘাটে যে বেবি ট্যাক্সিগুলো আছে, এগুলো জ্বালানি হিসেবে কি ইউজ করা হয়? সিএনজি। আমরা তো পুরো গাড়িটাকেই গ্যাসের নাম অনুসারে সিএনজি নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এটাও পরীক্ষা আসে যে সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, তোমরা একজন বলো তো এলপিজির ফুল ফর্ম কি? এলপিজি কে বলতো, বলো তো এলপিজির ফুল ফর্ম কি? ওয়ালাইকুম সালাম। তোমরা যারা জয়েন করছো মনোযোগ দিয়ে ক্লাসে করতে থাকো এবং হচ্ছে রেসপন্স করতে থাকো। ঠিক আছে, তাহলে এলপিজির ফুল ফর্মটা তোমরা লেখো কমেন্টে, এলপিজি। তাহলে আমরা তো দেখলাম সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা হচ্ছে ওই যে অটো গাড়িগুলোতে, বেবি ট্যাক্সিগুলোতে ইউজ করা হয়। আর বাসার যে বোতলজাতকৃত গ্যাসগুলো, সেগুলো হচ্ছে এলপিজি। এলপিজির ফুল ফর্ম লিখো। আচ্ছা, তাহলে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, সবচেয়ে বেশি বিদ্যুতে। এটাই হচ্ছে পরীক্ষায় আসবে। এবং সেটা কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্র? সেটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। কারণ আমরা দেখছি অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, ঠিক না? কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে, তারপর হচ্ছে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ঠিক আছে না? তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কোথায়? হ্যাঁ, বলছো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, ঠিক না? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। আর এলএনজির ফুল ফর্ম কি বলো তো? এলএনজি, এলএনজি টার্মিনাল কোথায় আছে বলো? এলএনজি টার্মিনাল বাংলাদেশে একটা ডিপ সি পোর্ট হওয়ার কথা ছিল, গভীর সমুদ্র বন্দর। ওইখানে একটা এলএনজি টার্মিনাল হওয়ার কথা ছিল। এলএনজি, এলএনজি মানে কি বলো? আর তাহলে বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে, এরপরে কি আছে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। বাট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কি কোনটা ইউজ করা হয়? কয়লা ইউজ করা হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক শক্তি। আর তাপ বিদ্যুৎ কেন্দ্রে এই তাপটা কোত্থেকে আসে? এই তাপটা আসে মূলত গ্যাসকে জ্বালানোর ফলে আসে। আচ্ছা, তাহলে গ্যাস ক্ষেত্রগুলো, বাংলাদেশের যতগুলো গ্যাস ক্ষেত্র আছে, কয়টা গ্যাস ক্ষেত্র আছে বাংলাদেশে? কয়টা গ্যাস ক্ষেত্র আছে? আমরা একটু দেখছি, বাংলাদেশে 30টা গ্যাস ক্ষেত্র আছে না? নাকি 27টা গ্যাস ক্ষেত্র আছে। তো ওইখান থেকে যতগুলা মোট গ্যাস উৎপাদন করা মানে উত্তোলন করা হয়, তার অর্ধেকের বেশি, মানে কত? অর্ধেক তো 50%, অর্ধেকের বেশি হচ্ছে 55%। এটা এই 55% যাই হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, মানে এক বিদ্যুৎ খাত চলে যায় 55%। হ্যাঁ, এলএনজি মানে হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, লিকুইড না, যে লেখছো লিকুইড না, দুইটা লিকুইফাইড, তরলীকৃত, এটাকে বলা হয় তরলীকৃত। লিকুইড মানে তরল, ঠিক আছে? তাহলে অপশনে কিন্তু লিকুইডে থাকবে, তাহলে লিকুইড হবে না। লিকুইড মানে হচ্ছে তরল, তাহলে এটা তরল না, এটাকে বলা হয় তরলীকৃত, মানে লিকুইফাইড।
এটাকে তরল করা হয়েছে। গ্যাস গ্যাস তো কি, গ্যাস তো গ্যাস না। তো গ্যাসকে যখন তরল করা হয় তাহলে এটাকে বলা হয় তরলীকৃত। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিকুইড হবে না, লিকুইফাইড হবে। তাহলে আমরা দেখছি যে গ্যাসের মানে ম্যাক্সিমাম 55% হচ্ছে যায় বিদ্যুৎ উৎপাদনে। এরপরে বাকি যে 45% আছে তার 3/1 যায় হচ্ছে সার উৎপাদনে, মানে আরও 15% যায় সারে। আর বাকি অংশ বাসা বাড়িতে আসে, এরপরে ইন্ডাস্ট্রিতে আসে, গাড়িতে জ্বালানি হিসেবে আসে। ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এই চারটা হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনগুলো, যে বিদ্যুৎ উৎপাদনে কতটুক 55%, ডিরেক্ট এমসিকিউ দিয়ে দিবে। ওকে। শিল্পক্ষেত্রে মানে ইন্ডাস্ট্রিতে, মিল ফ্যাক্টরিতে, চা বাগানে 18%, ইউরিয়া সারে 10%, বাসাবাড়িতে 12%, গাড়িতে 5%। সবচেয়ে কম হচ্ছে গাড়ি জ্বালানি হিসেবে। ঠিক আছে। সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনে, এরপরে শিল্পক্ষেত্রে, এরপরে হচ্ছে বাসাবাড়িতে। আচ্ছা, এখন এখানে বক্স এমসিকিউ দেখো, বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রের প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সংযুক্তিতে সবচেয়ে বেশি মিথেন আছে? সবচেয়ে বেশি মিথেন আমরা কোথায় পাইছি? এই যে রশিদপুরে। ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে গ্যাস নিয়ে পড়াশোনা শেষ, এখন হচ্ছে কয়লা নিয়ে। তাহলে নেক্সট টপিক হচ্ছে কয়লা, কোল। ওকে। তাহলে বাংলাদেশে কয়লাও পাওয়া যায়। তাহলে কয়লাকে কি বলা হয়? কয়লাকে বলা হয় জীবাশ্ম। কেন? কারণ কয়লা মূলত হচ্ছে কি, কয়লা কেমনে তৈরি হয়, যে আজ থেকে কয়েকশো বছর আগে বিভিন্ন গাছপালা ভূগর্ভে মাটির নিচে চাপা পড়ছিল, তো এই গাছগুলো কি হয়েছে, কয়লাতে রূপান্তরিত হয়েছে। তাহলে এটা হচ্ছে জীবের একটা মানে কি, মানে গাছ তো কি, গাছ তো হচ্ছে একটা জীব। এটা কি হয়ে যায়, মানে কয়লা দেখতে পাথরের মতো হয়ে যায় না? তাহলে অশ্ব মানে হচ্ছে পাথর, মানে প্রস্তর। তাহলে জীবাশ্ম মানে হচ্ছে জীবের পাথরের রূপ। ঠিক আছে। আচ্ছা, এখন এই কয়লার বিভিন্ন ধাপ আছে। ঠিক আছে। বিভিন্ন পর্যায়ে অতিক্রম করার পরে আমরা মানে ফাইনাল কয়লাটা পাই। আচ্ছা, স্বামী বলছো হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিছো, এখন সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, মেডিকেলের জন্য কোচিং করো না। আচ্ছা, তাহলে সেকেন্ড টাইমের জন্য নিতে চাইলে এখনও তোমার হচ্ছে 7 মাস থেকে 8 মাস সময় আছে, কমপ্লিট এনাফ টাইম। তুমি হচ্ছে এই টাইমে একদম শুরু থেকে A to Z ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। তো এই জন্য হচ্ছে আমাদের এই সেকেন্ড টাইমদের জন্য স্পেশাল 10 জনের করে ব্যাচ শুরু হয়েছে আমাদের। 24 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তুমি এখানে জয়েন করতে পারো। মানে এখানে হচ্ছে একদম বেসিক থেকে বুঝিয়ে, মানে একদম ক্লিয়ারলি কনসেপ্টে কোনো রকম মানে ঘাপলা থাকলে ওগুলো ক্লিয়ার করে, এবং হচ্ছে পরীক্ষা কীভাবে অ্যান্সার করতে হবে সব কিছু একদম মানে A to Z কনক্রিটভাবে প্রিপারেশন নেওয়ানো হবে। এবং হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা পার্সোনালাইজড গাইডলাইন দেওয়া হবে, যে কার কোন জায়গায় সমস্যা, কতটুকু দুর্বলতা, এবং প্রত্যেককে মনিটরিং করা হবে। ঠিক আছে। 24/7 হচ্ছে এখানে গাইডলাইনে আন্ডারে থাকা মানে থাকবা। তো তুমি আমাদের এই কোর্সে এনরোল করতে পারো, মানে আমাদের সাথে জার্নিতে করতে পারো, তাইলে আমার মনে হয় তুমি হেল্প পাবা। ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে মানে কয়লার যে হইতেছে এটার বিভিন্ন ধাপগুলা কি কি। যে ধরো মাটির নিচে চাপা পড়ছে কোনো একটা উদ্ভিদ, তো চাপা পড়লে প্রথম 15-20 বছরে ধরো প্রাথমিকভাবে যে কয়লাটা হয় ওটাকে বলা হয় পিট কয়লা। তাহলে প্রশ্ন আসবে যে ভূগর্ভে চাপা পড়া উদ্ভিদের কয়লায় রূপান্তরের প্রাথমিক রূপটা কি? পিট কয়লা। মানে প্রথম দিকে যে কয়লাটা সেটা হচ্ছে পিট কয়লা। এরপর আস্তে আস্তে এটা বিভিন্ন ধাপে ধাপে রূপান্তর হয় লিগনাইট কয়লা, এরপরে বিটুমিনাস কয়লা, এরপরে শেষে উন্নত অ্যানথ্রাসাইট কয়লা। মানে অ্যানথ্রাসাইট হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, এটা হচ্ছে উন্নত। ঠিক আছে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে উন্নত কয়লা কোনটা? অ্যানথ্রাসাইট কয়লা, এটা হচ্ছে শক্ত কয়লা। আর পিট কয়লা তো মানে এটা কয়লাই বলা যায় না, জাস্ট মানে কয়লার মানে প্রাইমারি একটা রূপ। এরপর লিগনাইট কয়লা হচ্ছে বাদামি কয়লা, মানে কালারটাও লাগবে। বিটুমিনাস কয়লা হচ্ছে কালো নরম কয়লা। এই বিটুমিনাসটা তোমার হচ্ছে ওই যে রাস্তার পিচ জ্বালায় দেওয়া হয়, তোমরা দেখছো কালো কালো রাস্তার কাজ করার সময় ওইখানে যে পিচ ডালা হয় ওই কালো, ওগুলো হচ্ছে বিটুমিনাস। ঠিক আছে। তাহলে এগুলো প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে যে কোনটার পরে কোনটা। ঠিক আছে। পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। তাহলে তোমরা মনে রাখবে কীভাবে? পিলি বিএ। ঠিক আছে। পিলি বিএ।
তাহলে এটাকে সিরিয়ালি মনে রাখো, পিলি বিএ। তাহলে পিট কয়লা, লিগন্যান্ট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা। ঠিক আছে, সবচেয়ে উন্নতটা হচ্ছে অ্যানথ্রাসাইট, একেবারে লাস্টেরটা, এবং সেটা শক্ত কয়লা। কয়লা হইতে হলে শক্ত হইতে হবে। এর আগেরটা বিটুমিনাস। বিটুমিনাস হচ্ছে কালো এবং নরম। লিগনেট হচ্ছে বাদামি, লিগনেট বাদামি। ঠিক আছে। আচ্ছা, এখন বাংলাদেশের কয়লা ক্ষেত্র কোথায় কোথায় আছে? তাহলে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো কয়লা, এবং অনেক দেশে কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে বাংলাদেশে হচ্ছে পাঁচটা এলাকাতে তোমার উন্নত মানের বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এখন এই পাঁচটা এলাকা কোথায়? ওই যে জয়পুরহাটে, দিনাজপুরে বড়পুকুরিয়া, ফুলবাড়িতে, দিঘিপাড়াতে, রংপুরে, ঠিক আছে, খালিশপুরে। আচ্ছা, তাহলে বাংলাদেশের টোটাল যদি পরীক্ষা প্রশ্ন আসে কয়টা এলাকাতে তোমার পাওয়া যায়? পাঁচটা এলাকাতে। তাহলে এই পাঁচটা কয়লা খনিতে মোট কয়লার মজুদ আছে কত? 3.697 বিলিয়ন মেট্রিক টন। তাহলে এই কয়লাকে যদি গ্যাসে কনভার্ট করা হয়, মানে এটা কতটুকু গ্যাসের সমতুল্য? এটা হচ্ছে তোমার 27.7 গিগামিটার কিউব এই মিথেন গ্যাসের, মানে প্রাকৃতিক গ্যাসের সমতুল্য। বাট তুমি এতটুকু মনে রাখো যে কয়লা আছে বর্তমানে এতটুকু। আর বাংলাদেশে প্রায় মানে প্রতিদিন কত টন কয়লা উত্তোলন করা হয়? 650 টন কয়লা উত্তোলন করা হয়। আচ্ছা, এখন হচ্ছে কয়লার মান। তাহলে আমরা দেখলাম পিট কয়লা, লিগনেট কয়লা, বিটুমিনাস কয়লা এবং হচ্ছে অ্যানথ্রাসাইট, কোনটার মান কত এবং হচ্ছে কোনটার কি ভ্যালুগুলো আমরা দেখব। ঠিক আছে। তাহলে ফার্স্টে আসো পিট কয়লা। তাহলে এটা হচ্ছে প্রাথমিকভাবে পিট কয়লা। তাহলে তার মানে কি, এটা আসলে কয়লাই না। ঠিক আছে। এর মধ্যে 80-90% পানি থাকে। মানে দেখো একেবারে মানে মনে হচ্ছে পুরোটাই পানি আর কি, মানে গাছ থেকে জাস্ট হালকা একটু চেঞ্জ হয়েছে, মানে 80-90% পানি রয়ে গেছে। তো এই জন্য কী হবে, এটা জ্বালানি মান সবচেয়ে কম না, এবং এটা মাত্র তাপ উৎপাদন করবে 10,000 বিটিইউ। 10,000 বিটিইউ। ঠিক আছে। বিটিইউ হচ্ছে এটার ক্যালোরিফিক মান, মানে একটা কয়লা জ্বালালে কতটুকু তাপ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে পিট কয়লাতে কতটুকু পানি থাকে এবং এর জ্বালানি মান কত? 10,000 বিটিইউ। আচ্ছা, তাহলে কয়লার জ্বালানি মানকে বলা হয় ক্যালোরিফিক মান। তো বড়পুকুরিয়া কয়লার, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাতে যে মানে কয়লার খনিতে যে কয়লাটা পাওয়া যায়, ওটার ক্যালোরিফিক মান হলো 11,040 বিটিইউ, মানে 1 পাউন্ড। ঠিক আছে, প্রতি পাউন্ড কয়লা জ্বালালে 11,040 বিটিইউ পাওয়া যায়। আচ্ছা, এখন পিট কয়লা এটা আসলে কি ইউজ করা হয়? হ্যাঁ, পিট কয়লা ইউজ করা হয়। কোথায়? এটা হচ্ছে রেলওয়ে, লোকোমোটিভ এবং বয়লারের জ্বালানি রূপে। মানে একসময়, এখন তো আর মানে কয়লা চালিত ইঞ্জিন নাই। একসময় হচ্ছে রেল বা ট্রেন চলতো হচ্ছে কয়লা দিয়ে। তো সেক্ষেত্রে পিট কয়লা ইউজ করা হতো। ঠিক আছে, রেলওয়ের লোকোমোটিভ এবং বয়লারের জ্বালানি রূপে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে। বিটিইউ মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে এটাও প্রশ্ন আসবে যে বিটিইউর ফুল ফর্ম কি? ব্রিটিশ থার্মাল ইউনিট। ঠিক আছে। তাহলে 1 বিটিইউ মানে কত ক্যালোরি? 1 বিটিইউ মানে হচ্ছে 1055 জুল বা 252.145 ক্যালোরি। ওকে, তাহলে এই মানটা লাগবে যে 1 বিটিইউ সমান কত জুল, কত ক্যালোরি। আচ্ছা, এরপর আসলে লিগনাইট কয়লা। লিগনাইট হচ্ছে সেকেন্ড ধাপের কয়লা। তার মানে কি, এটা পিট কয়লার চেয়ে উন্নত, বাট বিটুমিনাস কয়লার চেয়ে অনুন্নত। দেখো এর পানির পরিমাণ কমে আসছে, 40%-এ নেমে আসছে। যেখানে পিট কয়লাতে ছিল 80-90% পানি, সেখানে লিগনাইট কয়লাতে পানি নেমে আসছে 40%-এ। এবং যেহেতু পানির মান কমছে, তার মানে তার জ্বালানির মান বাড়ছে কত? 10,500 থেকে 12,000 বিটিইউ। আচ্ছা, লিগনাইট কয়লার ইউজ বা মানে ব্যবহার ক্ষেত্র কোথায়? বিদ্যুৎ উৎপাদনে, বয়লারের জ্বালানি রূপে এবং প্রোডিউসার গ্যাস উৎপাদনে। ঠিক আছে। তাহলে এখন দেখো এই প্রোডিউসার গ্যাসের সংকেতটা মনে রাখতে হবে। এখানে আমরা কতগুলো গ্যাস দেখবো যেগুলো সংকেত হচ্ছে ব্রেকেটে দেওয়া। ঠিক আছে। তাহলে প্রোডিউসার গ্যাস হচ্ছে 2 কার্বন মনোঅক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাস। 2 কার্বন মনোঅক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তাহলে এটা মনে রাখতে হবে মাস্ট। এই ধরনের স্পেশাল কিছু গ্যাসের নাম, এগুলো সংকেত পরীক্ষায় ইনভেরিয়েবলি আসে, কমনলি আসে পরীক্ষার প্রশ্ন এগুলাই। এরপর আসো বিটুমিনাস কয়লা। তাহলে বিটুমিনাস কয়লা হচ্ছে তোমার কালো কয়লা,
বিটুমিনাস কয়লার আবার তিনটা ক্লাস আছে, বিটুমিনাসের আবার তিনটা ক্লাস আছে, একটা হচ্ছে সাব বিটুমিনাস, একটা হচ্ছে বিটুমিনাস, একটা হচ্ছে সুপার বিটুমিনাস। মানে সাব বিটুমিনাস মানে কি, বিটুমিনাসের একটু লোয়ার কোয়ালিটি, সুপার বিটুমিনাস মানে হচ্ছে হায়ার কোয়ালিটি। আচ্ছা, তো এদের আর্দ্রতা কমে কতটুকু আসছে, 15.9 থেকে মানে 2.2 পর্যন্ত। তাহলে একটু আগে লিগনেটে ছিল 40% আর্দ্রতা, তো এটা কমে আরও 15 থেকে মানে 2-এর মধ্যে আসছে, মানে একদম কমে গেছে। তার মানে এটা একেবারে এবং এর ফিক্সড কার্বনের পরিমাণ হচ্ছে 44 থেকে 78%, এবং জ্বালানি মান বেড়ে কত হয়েছে, 11,000 থেকে 15,000 BTU। তাহলে বিটুমিনাস কয়লা কোথায় ইউজ হয়, বিদ্যুৎ উৎপাদনে, তাহলে বিদ্যুৎ বিটুমিনাস, ঠিক আছে। এরপর আসো অ্যানথ্রাসাইট কয়লা, যেটা হচ্ছে একেবারে হাইয়েস্ট কোয়ালিটির কয়লা। ওকে, তাহলে এগুলোই প্রশ্ন যে সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটা, অ্যানথ্রাসাইট কয়লা। তাহলে পরীক্ষার প্রশ্ন এগুলাই, অ্যানথ্রাসাইট হলো সবচেয়ে উন্নত মানের শক্ত কালো বর্ণের কয়লা। তাহলে এতে ফিক্সড কার্বনের পরিমাণ কত, তাহলে এগুলো পরীক্ষার প্রশ্ন আসবে। ফিক্সড কার্বনের পরিমাণ হচ্ছে 86 থেকে 88। একটু আগে দেখলাম বিটুমিনাসে কত ছিল, ফিক্সড কার্বন ছিল 44 থেকে 78, এখানে কত, এখানে হচ্ছে 86 থেকে 88। তাহলে এই যে কয়লাগুলোর হচ্ছে কোনটার আর্দ্রতা কত পার্সেন্ট, কোনটার হচ্ছে ফিক্সড কার্বনের পরিমাণ কত পার্সেন্ট, এগুলোই পরীক্ষা প্রশ্ন আসে। এর জ্বালানি মান কত, জ্বালানি মান হচ্ছে 14,500 থেকে 15,500 BTU। আচ্ছা, তো অ্যানথ্রাসাইট কয়লার এটা যে কেমন বলছি, মানে সুপার কোয়ালিটির কয়লা, এটার মানে কারণটা কি, কারণ হচ্ছে এটাকে পোড়াইলে এটা ছাই কম হয়, আর এখানে সালফার কম থাকে, ঠিক আছে। তো এটা ইউজ করা হয় কোথায়, এটা হচ্ছে ধোঁয়াবিহীন জ্বালানি রূপে বিদ্যুৎ উৎপাদনে এবং ধাতু নিষ্কাশনে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, এখন হচ্ছে কয়লার মান। কয়লার মান আমরা কিভাবে এই যে 4টা ক্যাটাগরি কয়লারকে ভাগ করলাম, এটা কেমনে করা হয়েছে। তো এখানে জলীয় বাষ্পের পরিমাণ, তাহলে আমরা দেখলাম প্রথম দিকের কয়লা যেগুলো ছিল হচ্ছে পিট কয়লা, লিগন্যান্ট কয়লা, ওগুলো জলীয় বাষ্পের পরিমাণ ছিল অনেক বেশি, মানে আর্দ্রতা। এরপর উদ্বায়ী বস্তু কতটুকু আছে, কার্বন গুঁড়া কতটুকু আছে, সালফার আছে কিনা, দহনের তাপমান এই যে BTU চেঞ্জ হইতেছে, এরপর দহন মানে পোড়ানোর পরে ছাই হইতেছে কিনা, এগুলোর উপরে আর কি, ঠিক আছে। তাহলে কয়লার মান নির্ধারক সূচকগুলো হলো এই যে কয়লার ক্যালোরিফিক মান মানে BTU, কোনটাকে পোড়ালে কতটুকু মানে তাপ পাওয়া যায়, শতকরা সালফার কতটুকু আছে, শতকরা কার্বন কতটুকু আছে, শতকরা উদ্বায়ী বস্তু কতটুকু আছে, শতকরা জলীয় বাষ্প কতটুকু আছে, ছাই আছে কিনা, মানে ছাইয়ের উপস্থিতি শতকরা পরিমাণ, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে বড় পুকুরিয়ার কয়লা খনির কয়লার ক্যালোরিফিক মান হচ্ছে 11,040 BTU, দিঘিপাড়াতে 12,000, মানে তাহলে সবচেয়ে বেশি কোনটা, দিঘিপাড়াতে। তো বাংলাদেশের 5টা খনির কয়লার মানে খুবই উন্নত এবং কয়লাগুলো হচ্ছে বিটুমিনাস, ঠিক আছে। তাহলে বাংলাদেশে কি অ্যানথ্রাসাইট কয়লা পাওয়া যায়, কমেন্ট করো তো, বাংলাদেশে কি অ্যানথ্রাসাইট কয়লা পাওয়া যায় কিনা বলো। আচ্ছা, দিঘিপাড়ার কয়লার মান সবচেয়ে বেশি, কেন বেশি আমরা দেখলাম, কারণ দিঘিপাড়ার কয়লার BTU ক্যালোরিফিক মান হচ্ছে 12,116। আচ্ছা, তো কয়লার মূল জ্বালানি উপাদান কি, সেটা হচ্ছে কার্বন। তাহলে কার্বন যত বেশি থাকবে, হ্যাঁ, তুমি লিখছো যে পাওয়া যায় না বাংলাদেশে, অ্যানথ্রাসাইট পাওয়া যায় না বাংলাদেশে, হাইয়েস্ট পাওয়া যায় হচ্ছে বিটুমিনাস কয়লা, রাইট। ওকে, এখন তো কয়লাতে তোমার হচ্ছে যত বেশি কার্বন থাকবে, তাহলে কয়লাতে যত বেশি কার্বন থাকবে তত এটা উন্নত মানের কয়লা। আর সালফার হচ্ছে খারাপ জিনিস, কারণ সালফার যদি কয়লাতে থাকে তখন কয়লাকে পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আর সালফার ডাইঅক্সাইড গ্যাসটা কী ধরনের গ্যাস, এটা হচ্ছে বায়ুদূষক গ্যাস, ঠিক আছে। এটা পরে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে এবং সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি ঘটায়। তাই সালফারের পরিমাণ যদি মানে কোনো কয়লাতে কম থাকে তাহলে সেটা হচ্ছে ভালো কয়লা। সেমভাবে উদ্বায়ী বস্তুও কম হলে সেটাও ভালো উন্নত মানের কয়লা। এবং হচ্ছে তোমার কয়লার মূল উদ্দেশ্য কি, তুমি তাপ শক্তি উৎপাদন করা, ঠিক না। তো
তো যে কয়লা পোড়াইলে যত বেশি তাপ উৎপন্ন হবে, মানে ক্যালোরিফিক মান যত বেশি হবে, তত সেটা ভালো কয়লা। আচ্ছা, এখন বড় পুকুরিয়ার কয়লার ক্যালোরিফিক মান হচ্ছে তোমার 25 থেকে 25.68 মেগা জুল পার কেজি। বাংলাদেশে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে যে পরিমাণ কয়লা উত্তোলন করা হয় তার 65% হচ্ছে তোমার বিদ্যুতে ইউজ করা হয়, আর বাকি 35% অন্যান্য ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে এমসিকিউ, বক্স এমসিকিউ, বাংলাদেশে কোন কয়লা খনির ক্যালোরিফিক মান এত, মানে 12,000 একটা মাত্র আছে, সেটা হচ্ছে দিঘিপাড়া। ঠিক আছে, তাহলে এই বক্সটা দেখে নিবা। আচ্ছা, তাহলে কয়লার ব্যবহার কি? কয়লার ব্যবহার হচ্ছে মেইনলি, কয়লার ব্যবহার হচ্ছে দুইটা শ্রেণীতে বিভক্ত করা যায়। এটা হচ্ছে তাপশক্তির উৎস, আর এটা হচ্ছে রাসায়নিক শিল্পে বিজারক রূপে এবং অ্যারোমেটিক যৌগ উৎপাদনে। তাহলে এখন হচ্ছে কঠিন জ্বালানি রূপে কয়লা, তাহলে জ্বালানি হিসেবে কোথায় ইউজ করা হয়? এটা শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে কোন কয়লাটা ইউজ করা হয়? বিটুমিনাস কয়লা। এছাড়া গৃহ জ্বালানির রূপে হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। আচ্ছা, আমরা কি মানে বাসগৃহে মানে ঘরে হচ্ছে কি কয়লা জ্বালাই বাংলাদেশে? আমরা তো হচ্ছে গ্যাস জ্বালাই, ঠিক আছে। তাহলে কয়লাটা কোথায় জ্বালানো হয়? এই কয়লা হচ্ছে শীত প্রধান দেশে, ঠিক আছে, ইউরোপ কান্ট্রিতে যখন অতিরিক্ত শীত পড়ে তখন ঘর গরম রাখার জন্য কয়লা জ্বালানো হয়, ঠিক আছে। তাহলে বাসগৃহ বলতে ইউরোপ কান্ট্রি বোঝানো হয়েছে, ওইখানে অ্যান্থ্রাসাইট কয়লা ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়া এরপরে বিটুমিনাস কয়লা থেকে তোমার গ্যাসীয় জ্বালানি ইউজ করা মানে বানানো হয়। তুমি যখন হচ্ছে বিটুমিনাস কয়লাকে 900 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী করবা? উত্তপ্ত করবা। তখন ওই কয়লা থেকে বিভিন্ন গ্যাস বাইর হয়, মানে কয়লাকে তুমি গ্যাসীয়করণ করতেছো। তো কী গ্যাস পাবা? সেটা হচ্ছে একটা হচ্ছে কোল গ্যাস পাবা, একটা হচ্ছে ওয়াটার গ্যাস, একটা হচ্ছে মিথেন গ্যাস, একটা হচ্ছে সংশ্লেষ গ্যাস, একটা হচ্ছে প্রডিউসার গ্যাস। তাহলে আমরা একটাকে দেখছি প্রডিউসার গ্যাস, আমরা একটাকে দেখছি। এখন তোমরা লিখো তো কমেন্টে প্রডিউসার গ্যাসের সংকেত লিখো। আর কোল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাসের আমরা হচ্ছে মিথেন গ্যাসের সংকেত কি এটা তো আমরা জানি CH4। বাকিগুলোর সংকেত আমরা দেখতেছি কোল, ওয়াটার এবং সংশ্লেষের। তাহলে তোমরা লিখো প্রডিউসার গ্যাসের সংকেত লিখো। আচ্ছা, এখন হচ্ছে কোল গ্যাস। কোল গ্যাস নামের মধ্যে দেখো, কোল মানে কি? কোল মানে কয়লা, মানে এই গ্যাসটা হচ্ছে কয়লার গ্যাস, ঠিক আছে। আচ্ছা, এখন এই কোল গ্যাস বানানোর জন্য যেই যন্ত্রটা লাগে সেটা হচ্ছে বক্স যন্ত্র বা রিটর্ট, ঠিক আছে। তাহলে এখানে বিটুমিনাস কয়লাকে অন্তর্ধূমপাতন করা হয়, ওকে। তো এরপরে পাওয়া যায় কোল গ্যাস। আচ্ছা, এখন এই কোল গ্যাস পাওয়া যাওয়ার পরে যেই কালো গুঁড়া পদার্থ পড়ে থাকে অবশিষ্ট, সেটাকে বলে কোক কার্বন। তাহলে আমরা কোল গ্যাস বানানোর সাথে সাথে তোমার উদ্বৃত্ত হিসেবে কোক কার্বন পাই। হ্যাঁ, 2 কার্বন মনোক্সাইড এবং একটা নাইট্রোজেন গ্যাস হচ্ছে তোমার প্রডিউসার গ্যাস। আচ্ছা, এখন কোল গ্যাস শুধু একলা আসে? কোল গ্যাসের সাথে ওটা মিক্সচার হিসেবে আসে। এখানে তোমার মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন, এগুলো নাইট্রোজেন, এগুলো আসতে পারে, ওকে। এখন কোল গ্যাসের ব্যবহার কি? কোল গ্যাস হচ্ছে তোমার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে শিল্পে তাপ উৎপাদনে। এছাড়া বিভিন্ন শহরে আলো উৎপাদক রূপে এবং ধাতু নিষ্কাশনে বিজারক পরিবেশ সৃষ্টিতে। তাহলে এগুলো পরীক্ষা আসে যে ব্যবহারটা, কোল গ্যাসের ব্যবহার জ্বালানি রূপে, শহরের আলো উৎপাদক রূপে এবং ধাতু নিষ্কাশনে বিজারক পরিবেশ সৃষ্টিতে। আচ্ছা, তাহলে আমরা যে একটু দেখলাম কোক কার্বন পাওয়া গেছে, এই কোক কার্বনের ব্যবহার কি? কোক কার্বনটা দৈনন্দিন কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে ধাতু নিষ্কাশনে বিজারক রূপে ব্যবহৃত হয়। আর কোক কার্বন হচ্ছে তোমার প্রডিউসার গ্যাস এবং ওয়াটার গ্যাস উৎপাদন ব্যবহৃত হয়, মানে নেক্সট দুইটা গ্যাস আমরা পাবো, ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস, ওগুলো উৎপাদনে ব্যবহৃত হয়। আচ্ছা, ওয়াটার গ্যাস। এখন ওয়াটার গ্যাস জিনিসটা কি? ওয়াটার গ্যাস জিনিসটা হচ্ছে এই যে মানে কার্বন সলিড, মানে কয়লা এবং হচ্ছে স্টিম, পানির স্টিম, এটাকে যখন হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায়
করা হলো, উত্তপ্ত করা হলো, তখন কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস যেই সেটাকে বলে ওয়াটার গ্যাস। ঠিক আছে, তাহলে প্রডিউসার গ্যাস ছিল 2 কার্বন মনোঅক্সাইড প্লাস নাইট্রোজেন, বাট এখানে ওয়াটার গ্যাস হচ্ছে 1টা কার্বন মনোঅক্সাইড প্লাস 1টা হাইড্রোজেন। এগুলো সংকেতগুলো মনে রাখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটাকে মানে বাংলায় বললে বলা হয় সমমোলার কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। সমমোলার, সমমোলার মানে কি 1 মোল কার্বন মনোঅক্সাইড 1 মোল হাইড্রোজেন। প্রডিউসার গ্যাসের ক্ষেত্রে কি ছিল 2 মোল কার্বন মনোঅক্সাইড 1 মোল নাইট্রোজেন। ঠিক আছে, এখন এই কোল গ্যাস, এই ওয়াটার গ্যাসটা তোমার হচ্ছে খাঁটি না, নির্ভেজাল না, এখানে ভেজাল থাকে। কি ভেজাল থাকে? এখানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রোজেন গ্যাস থাকে ভেজাল হিসেবে। তো ওয়াটার গ্যাসের হাইড্রোজেন উপাদানটি নীল শিখা সহ জ্বলে ওঠে, এজন্য ওয়াটার গ্যাসকে বলা হয় ব্লু গ্যাস। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে ব্লু গ্যাসের সংকেত কি? তাহলে ব্লু গ্যাসের সংকেত কি, এটা যদি পরীক্ষা প্রশ্ন আসে এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই, মানে যাহাই ওয়াটার গ্যাস তাহাই হচ্ছে ব্লু গ্যাস। ঠিক আছে, আবার এভাবে প্রশ্ন আসতে পারে যে কোনটিকে ব্লু গ্যাস বলে। এখানে 4টা গ্যাসের নাম তোমরা দেখছো, কোল গ্যাস, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটাই প্রশ্ন দিলাম তোমাদেরকে, এটাই প্রশ্ন থ্রু করলাম যে ব্লু গ্যাসের সংকেত কি, লিখো তো তোমরা যে ব্লু গ্যাসের সংকেত কি লিখো। আচ্ছা, এখন হচ্ছে ওয়াটার গ্যাসের ব্যবহার। ওয়াটার গ্যাসের ব্যবহার হচ্ছে শিল্পে চুল্লির জ্বালানি হিসেবে, ধাতু নিষ্কাশনী বিজারক রূপে, আর মিথেন গ্যাস এবং মিথেন উৎপাদনে ওয়াটার গ্যাস ব্যবহৃত হয়। এরপরে মিথেন গ্যাস পাওয়া যায় কয়লা থেকে, তাহলে আমরা জানি মিথেনের সংকেত হচ্ছে এটাই। মিথেন গ্যাসের কাজ কি? মিথেন গ্যাস জ্বালানি হিসেবে, মিথেন গ্যাস কি আসলে? মিথেন গ্যাস তো ওই যে আমাদের প্রাকৃতিক গ্যাসটাই, ঠিক না? আমরা একটু আগে যে প্রাকৃতিক গ্যাস দেখলাম। হ্যাঁ, ওমিকুলসুম মিলিলিক্স হচ্ছে কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন। হ্যাঁ, এটাই ব্লু গ্যাস, এটাই ওয়াটার গ্যাস। আচ্ছা, তাহলে মিথেন গ্যাস হচ্ছে জ্বালানি হিসেবে এবং ইউরিয়া সার উৎপাদনে। দেখো এতক্ষণ কোনো গ্যাসের সাথে সারের কথা ছিল না, বাট ইউরিয়া সার হচ্ছে মিথেন গ্যাসের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সবাই রাইট লিখছো। শাহানুর আক্তার, রাজিতা নূর, শামিমা, মুন্নি, মুন্নিসা, খাদিজা আক্তার মিম, সবাই রাইট লিখছো। এখন আসো সংশ্লেষ গ্যাস বা সিনথেটিক গ্যাস। তাহলে সংশ্লেষ গ্যাস কি? সেটা হচ্ছে 1 মোল কার্বন মনোঅক্সাইড এবং 3 মোল হাইড্রোজেন। 1 মোল কার্বন মনোঅক্সাইড এবং হচ্ছে 3 মোল হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখো আমরা দেখলাম এতক্ষণ প্রডিউসার গ্যাস, তারপর হচ্ছে কি গ্যাস, তারপর হচ্ছে ওয়াটার গ্যাস, এখন দেখলাম হচ্ছে সংশ্লেষ গ্যাস। সবগুলোতে কার্বন মনোঅক্সাইড আছে, বাট এরপরে যা আছে সেটা হচ্ছে ভিন্ন, ঠিক না? তাহলে সংশ্লেষ গ্যাসের সংকেত হচ্ছে কি? কার্বন মনোঅক্সাইড প্লাস 3 মোল হাইড্রোজেন। আর ওয়াটার গ্যাসে কি ছিল? কার্বন মনোঅক্সাইড প্লাস শুধু হাইড্রোজেন। আর প্রডিউসার গ্যাস কি ছিল? কার্বন মনোঅক্সাইড প্লাস 2 মোল নাইট্রোজেন, নাকি? ঠিক আছে, এখন পরীক্ষার হলে ধরো আরও একটা প্রশ্ন দিয়ে দিল। কি দিয়ে দিল? মানে অপশন দিয়ে দিল। ধরো এটা হচ্ছে এ অপশন, এটা বি, এটা হচ্ছে সি। ধরো ডি নাম্বার একটা অপশন দিল, সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড প্লাস 2 হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখন এই 4টা অপশন থেকে বললো যে কোনটি মানে কোনটি কোনো গ্যাস নয়। ঠিক আছে, মানে এখানে তুমি 3টা তোমাদের পরিচিত গ্যাস, তাহলে লিখো তো কমেন্টে যে কোনটি আসলে এখানে কোনো অর্থ মিন করে না। তোমরা চাইলে এই 4টা অপশনের নাম লিখতে পারো, যে এ হচ্ছে কোন গ্যাস, বি কোন গ্যাস, সি কোন গ্যাস, আর ডি কি, ডির কোনো অর্থ আছে কিনা। ঠিক আছে, দেখি ক্লিয়ার করো। প্রডিউসারটা কি লিখলাম? ও সরি, প্রডিউসারটা হচ্ছে প্রডিউসারে কি 2টা কার্বন মনোক্সাইড হবে? 2টা কার্বন মনোক্সাইড না, আর একটা নাইট্রোজেন।
ওকে, তাহলে কার্বন মনোক্সাইড তোমার দুই জায়গায় হচ্ছে একটা একটা করে, আর এক জায়গায় হচ্ছে 2 মোল করে, ঠিক আছে। আচ্ছা, তোমরা তাইলে হচ্ছে অপশনগুলা লিখো যে এ হচ্ছে কোন গ্যাস বুঝাইতেছে, বি কোন গ্যাস বুঝাইতেছে, সি কোন গ্যাস, ডি কোন গ্যাস, লিখো। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে গেলা, এবং হচ্ছে জিনিসটা আর কনফিউশনে পড়লো না। এবং এগুলা হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে, মানে এগুলো নিয়ে কনফিউশন লাগবে। দেখো আমিও নিজে কনফিউশনে পড়ে গেছিলাম যে দুইটা কি কার্বন মনোক্সাইডের আগে নাকি হচ্ছে নাইট্রোজেনের আগে। তাহলে তোমরা ওইগুলো করে ফেলবা। মানে এখানে চাইলে অনেক বেশি পারমুটেশন কম্বিনেশন করে অপশন অনেক চেঞ্জ করা যাবে, মানে কনফিউশনে পালানোর জন্য, ঠিক আছে। এবং পরীক্ষা হলে এই মানে দেখতে মনে হচ্ছে অনেক সংক্ষেপ, অনেক সোজা, বাট এই সোজা সহজ জিনিসগুলোর মধ্যে তোমাকে প্যাচে ফেলানো হবে, ঠিক আছে। তাহলে এই প্যাচগুলো ক্লিয়ার করার উপায় হলো বারবার চোখগুলো রিভিশন দেওয়া এবং হচ্ছে প্র্যাকটিস করা, নাহলে হচ্ছে কনফিউশন ক্লিয়ার হবে না। আচ্ছা, এখন হচ্ছে সংশ্লেষ গ্যাসের ব্যবহার কি জ্বালানি হিসেবে এবং হচ্ছে বিজারক হিসেবে, ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে। আর সংশ্লেষ গ্যাস থেকে কী তৈরি করা হয়, মিথেনল উৎপাদন করা হয়। আচ্ছা, প্রডিউসার গ্যাস, ঠিক না, আমরা প্রডিউসার গ্যাসের সংকেত পড়ছি 2 কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন। প্রডিউসার গ্যাসের ব্যবহার স্টিল, কাঁচ এগুলোতে। এছাড়া কোল গ্যাস উৎপাদনে বক যন্ত্রকে উত্তপ্ত করার জন্য প্রডিউসার গ্যাস ব্যবহৃত হয়। ধাতু নিষ্কাশনে এটি বিজারক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম মোটামুটি সবগুলো গ্যাসই ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে ইউজ হইতেছে। হ্যাঁ, তোমরা লিখছো এ হচ্ছে সংশ্লেষ গ্যাস, বি হচ্ছে ওয়াটার গ্যাস, আর সি হচ্ছে প্রডিউসার গ্যাস, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা ওয়াটার গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে কী হবে, আমি তোমাদেরকে ট্রিক্স শিখে দিই, ঠিক আছে। ওয়াটার বা পানির সংকেত কি, H2O না, H2O, তার মানে একটা H2 থাকবে, ঠিক আছে, এবং একটা ও থাকবে, মানে অক্সিজেন। তাহলে দেখো তুমি যদি এখানে হিসেব করো, এই যে এখানে পুরো জিনিসটাতে একটা H2 আছে, একটা ও আছে, ঠিক আছে। তাহলে ওয়াটার গ্যাসও তোমার কনফার্ম, এটা আর ভুল হবে না, ওকে। আর এরপরে যে সংশ্লেষ গ্যাস, সেখানে হচ্ছে হাইড্রোজেন 3টা, যে এটা হচ্ছে ওয়াটারের সাথে তার পার্থক্য। আর প্রডিউসারের পুরোটাই পার্থক্য, যে হাইড্রোজেনের জায়গায় নাইট্রোজেন একটা, আর কার্বন মনোক্সাইডের একটা জায়গায় 2টা। এটা জাস্ট আমি বলে রাখলাম যে যাতে কনফিউশন না পড়ে আর কি। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে কয়লা থেকে গ্যাস মানে বানানো হয়েছিল। এখন হচ্ছে কয়লা থেকে যদি তরল কিছু বানাতে চাই, মানে কয়লা থেকে যদি পেট্রোল বানাতে চাই, সেটাও সম্ভব, ওকে। তো এই কয়লা থেকে পেট্রোল বানানোর যে প্রসেস, এটাকে বলা হয় ফিশার ট্রপস পদ্ধতি, এটাকে বলা হয় হচ্ছে ফিশার ট্রপস পদ্ধতি। আচ্ছা, এখন একটা বক্স এমসিকিউ দেখো এখানে, যে কোনটি কয়লার গুণগত মান বৃদ্ধি করে, কোনটা বৃদ্ধি করে। কয়লার মধ্যে আছে কি, মানে যেটা হচ্ছে কয়লাকে মানে কয়লা পোড়ালে তাপ দেয়, সেটা হচ্ছে কি কার্বন, ফিক্সড কার্বন, ঠিক না। তো যত বেশি কার্বন থাকবে সেটাই তো হচ্ছে মানে ভালো কয়লা। আর বাকি এখন তুমি যদি কি জাস্ট অ্যান্সারটা দেখে চলে যাবা না, তোমার কাজ হচ্ছে বাকি 3টা অপশনকে কী করা, টেস্ট করা। আচ্ছা, এখন আছে কোনটা কয়লার গুণগত মান বৃদ্ধি করে বলছে, ফিক্সড কার্বন। এখন তাহলে সালফার কি করে, সালফার হচ্ছে গুণগত মান কমায়, সালফারও গুণগত মান কমায় দেয়। উদ্বায়ী পদার্থ থাকলেও কমায়, ছাই থাকলেও এটার মানটা কমায় দেয়। যদি বলতো জলীয় বাষ্প, সেটাও তার মানে এর মানটা কমায় দেয়। একমাত্র ফিক্সড কার্বনটা হচ্ছে মান বৃদ্ধি করে। আচ্ছা, এখন দেখো এই যে ফিশার ট্রপস পদ্ধতিতে কয়লা থেকে তরল জ্বালানি গ্যাস তৈরি করে এলপিজি হিসেবে সিলিন্ডারে ঢুকিয়ে বাজারজাত করা যেতে পারে। আচ্ছা, তো এলপিজি হলো নিম্ন আণবিক ভর বিশিষ্ট হাইড্রোকার্বনের মিশ্রণ। এর মূল উপাদান কি এলপিজিতে, এন বিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটিন। দেখো খেয়াল করো, সিএনজি ছিল কি, ন্যাচারাল গ্যাসের মেইন কম্পোনেন্ট ছিল কি, মিথেন না, মিথেন।
আর সিএনজি মানে হচ্ছে সিএনজি তো ন্যাচারাল গ্যাসই, জাস্ট কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর কি, মানে গ্যাসটাকে চাপ দিয়ে সিলিন্ডারে ঢুকানো হয়েছে, ওটা গ্যাসই কিন্তু। তাহলে সিএনজি বলো আর ন্যাচারাল গ্যাস বলো, দুইটার মেইন কম্পোনেন্ট হচ্ছে কি, মেইন উপাদান হচ্ছে মিথেন। আর যখন এলপিজি মানে এটাকে তরল করে ফেলা হয়েছে, তাহলে দেখো কোনো কিছু যদি তরল হয় গ্যাস থেকে, তার কি করতে হয়, আণবিক ভর বাড়াইতে হয়। তাহলে মিথেনের চেয়ে ইথেনের ভর বেশি, ইথেনের চেয়ে প্রোপেনের ভর বেশি, প্রোপেনের চেয়ে বিউটেনের ভর বেশি। তাহলে এই জন্য দেখো এলপিজিতে সবচেয়ে ভারী ভরের বিউটেনটাই সবচেয়ে বেশি, অ্যান বিউটেন। এরপরে প্রোপেনও আছে, আইসো বিউটেন আছে, বিউটিন আছে, বাট মিথেন কিন্তু থাকতেছে না। আচ্ছা আচ্ছা, এছাড়া প্রোপিলিন এবং ইথেনও অল্প পরিমাণে থাকে। এখন এলপিজি মানে এটাকে কত চাপে তরলে পরিণত করা হয়, এটাকে মানে সাধারণ তাপমাত্রায় বাট উচ্চ চাপে, মানে 6 অ্যাটমসফিয়ার। মানে আমরা এখন কত অ্যাটমসফিয়ার আছি, আমাদের এখন বায়ুমণ্ডলীয় চাপ কত, 1 অ্যাটমসফিয়ার না? তাহলে এই যে বাতাসের যে চাপটা, এটাকে যদি 6 গুণ বাড়ায় দেওয়া হয়, ওটা হচ্ছে 6 অ্যাটমসফিয়ার। এত পরিমাণ চাপে এলপিজিকে তরলে পরিণত করা হয়, এবং এই চাপ দিয়ে প্রেসারে তাকে স্টিলের সিলিন্ডারে ভর্তি করে, এই যে আমরা বাসা বাড়িতে যেই সিলিন্ডারগুলো দেখি আর কি। আচ্ছা, তাহলে এলপিজির ক্যালোরিফিক মান কত? এটা হচ্ছে 29,500 কিলো ক্যালোরি পার মিটার কিউব। এলপিজি গন্ধহীন, মানে এলপিজিতে কোনো মানে গন্ধ নাই, কোনো নাই, এবং এর বিষক্রিয়া নাই। হ্যাঁ, মানে এটা বিষাক্ত না এই গ্যাসটা। তবে এটা যদি ধরো এই গ্যাস লিক হয়ে ধরো কারোর নাকে মুখে ঢুকে গেছে, তাহলে সে শ্বাসরোধে মানে তার শ্বাস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো জিনিসটা কি, এলপিজি আমরা বলছি গন্ধ নাই, এটা একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে খারাপ। খারাপ কোন দিক দিয়ে, ধরো গ্যাস লিক হইতেছে, তাহলে ঘ্রাণ না থাকলে তো আমাদের নাকে এটা সেন্সেশন দিবে না, তাহলে আমরা বুঝবো না যে গ্যাস লিক হইতেছে। তাহলে কী হবে, গ্যাস লিক হয়ে যদি পুরো ঘর ভরে থাকে, বোঝার কোনো উপায় নাই যে গ্যাস লিক হয়েছে, তাহলে একটি বড় ধরনের বিপদের সম্ভাবনা আছে। তো এখন এই জন্য এলপিজি সিলিন্ডারে কী করা হয়, যেহেতু এলপিজি নিজেই গন্ধহীন, ওটার সাথে মানে তীব্র গন্ধযুক্ত ভারী মারক্যাপটেন যৌগ ইউজ করা হয়। মানে ওই সিলিন্ডারের মধ্যে অল্প পরিমাণে কিছু তীব্র গন্ধযুক্ত ভারী মারক্যাপটেন যৌগ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যাতে যদি কখনো সিলিন্ডার লিক হয়, তাহলে এলপিজির সাথে এটাও বের হবে এবং গন্ধ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে এলপিজি সিলিন্ডারে গন্ধের জন্য কোন যৌগটা ইউজ করা হয়, সেটা হচ্ছে মারক্যাপটেন যৌগ, CH3SH অথবা C2H5SH। ঠিক আছে, তাহলে সংকেতটা মনে রাখো, এটা হচ্ছে মিথাইল সালফার-ড্রাইল অথবা ইথাইল সালফার-ড্রাইল, এটাকে বলা হয় মারক্যাপটেন যৌগ। আচ্ছা, তাহলে আমরা পড়ে ফেলছি এগুলো দেখো, তাহলে আমরা গ্যাস নিয়ে পড়ছি সবচেয়ে বেশি, এটা 7 স্টেজ ইম্পর্টেন্ট। তাহলে প্রডিউসার গ্যাস থাকে হচ্ছে 2:1 অনুপাতে কার্বন মনোক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তার মানে 2:1 মানে কি, 2টা কার্বন মনোক্সাইড। সংশ্লেষ গ্যাস থাকে 1:3 অনুপাতে, মানে একটা কার্বন মনোক্সাইড 3টা হাইড্রোজেন। ওয়াটার গ্যাসে 1:1, মানে একটাই কার্বন মনোক্সাইড একটা হাইড্রোজেন। আর কোল গ্যাসে থাকে কি, কোল গ্যাসে থাকে মূলত মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন বাষ্প। ঠিক আছে, আচ্ছা এখন এই যে বিটুমিনাস কয়লা, এটাকে বিধ্বংসী পাতন করার পরে কোল গ্যাস আর আলকাতরা পাওয়া যায়। আলকাতরা থেকে কি পাওয়া যায়, আলকাতরা থেকে বেনজিন, টলুইন, জাইলিন, ফেনল, ন্যাফথালিন এগুলো পাওয়া যায়। আর কয়লার বিধ্বংসী পাতনে যে অবশেষ থাকে সেটাকে পিচ হিসেবে রাস্তার কার্পেটিংয়ে ইউজ করা হয়, রাস্তার পিচ জ্বালা দেওয়া হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা যে গ্যাস এবং কয়লা পড়ে ফেলছি, বাংলাদেশে কোনো তেল খনি আছে, কে বলতে পারবা? বাংলাদেশে কোনো তেলের খনি আছে? তেলের খনি কোথায় আছে বলো তো? পৃথিবীর কোন জায়গায় সবচেয়ে বেশি তেলের খনি আছে, কোন অঞ্চলে বলো? পৃথিবীর কোন জায়গায় সবচেয়ে বেশি তেলের খনি আছে, লিখো তো কমেন্টে। রিমা বলছো নতুন করে দাগানো বই কিনা, হ্যাঁ এটা নতুন দাগানো বই, এইটা নতুন করে দাগানো বই। এবং আমরা ক্লাসে যা দাগাচ্ছি, যা বলতেছি, যেই রিজিয়নগুলা, যেই মানে লাইনগুলা, এগুলাই হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে তুমি এটা ফলো করো। আচ্ছা, তাহলে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আছে প্রাকৃতিক 27টা,
এরপরে কয়লার খনি আছে মাত্র 5টা। আর সিলেটে নতুন করে একটা তেল খনি আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। বাট হ্যাঁ, তুমি বলছো, রাজিদ বলছো সৌদি আরব। সৌদি আরব শুধু সৌদি আরবে? এর আশেপাশে কি এলাকা আছে বলো তো? হ্যাঁ, মধ্যপ্রাচ্য বলবা। মধ্যপ্রাচ্য মানে হচ্ছে এই যে পুরা আরব এরিয়াটা, ইরান, ইরাক, তারপরে সিরিয়া, লিবিয়া, কুয়েত, কাতার, সৌদি আরব, তারপরে হচ্ছে এই এলাকাগুলো আর কি। কারণ বাংলাদেশের সিলেটে নতুন করে একটা তেল খনি পাওয়া গেলেও তেল আবিষ্কার করা, তেল আবিষ্কার হয় নাই। আচ্ছা, এখন বাংলাদেশে এগুলো হচ্ছে আমরা দেখলাম এতক্ষণ হচ্ছে খনিজ সম্পদ। এখন কি কি ইন্ডাস্ট্রি আছে আমরা ইন্ডাস্ট্রিগুলো দেখবো। সিমেন্ট শিল্প আছে, ঠিক আছে, সিলেটে ছাতক সিমেন্ট কোম্পানি। এরপরে কাগজ শিল্প আছে, হার্ডবোর্ড, কাঁচ এবং সিরামিক শিল্প আছে, সার কারখানা আছে। এই যে বিভিন্ন সার কারখানার নাম, তোমাকে এগুলো জিজ্ঞেস করবে না পরীক্ষায়। বাট এটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা কোথায়? সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা হচ্ছে তোমার কাফকো, এটা চট্টগ্রামে। এখানে চট্টগ্রামের কেউ আসো? চট্টগ্রামের কেউ থাকলে তোমরা পতেঙ্গা বা এয়ারপোর্ট যাওয়ার সময় দেখবা কর্ণফুলী নদীর ওই পারে বিশাল মানে সার কারখানার বড় বড় ইয়েগুলো দেখা যায়, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কাফকো। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা। সেটা বাংলাদেশের চিনি শিল্প আছে, বিভিন্ন